কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞান বল চ্যাপ্টারের লেকচার 1 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ আকাশ ভাইয়া, এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ। সো চলো আমরা একটু একটু করে শুরু করে দেই। শুরুতে দেখো এই চ্যাপ্টারে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করব। একদম শুরুতে হচ্ছে জড়তা। জড়তা মিন্স ইনারশিয়া। আমরা জড়তা নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপরে আমরা কথাবার্তা বলবো কি নিয়ে, বল মানে হচ্ছে ফোর্স নিয়ে কথাবার্তা বলবো। এরপরে আমরা কথা বলবো মৌলিক বলের প্রকৃতি মানে কি, নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস। অর্থাৎ আমাদের মৌলিক যে বলগুলো আছে সেই বলগুলোর বিভিন্ন নেচার নিয়ে আমরা পড়াশোনা করব। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচ্য বিষয়ের সময় এই টপিক, এই চ্যাপ্টারের আন্ডারে, এই টপিকের আন্ডারে আর কি। তো চলো শুরু করি। একদম শুরুতে দেখো আমরা জড়তা নিয়ে কথাবার্তা বলতেছি। তো প্রথম প্রশ্ন তোমার মাথায় আসতে পারে, হ্যাঁ জড়তা কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। মানে মনে করো একটা স্থির বস্তু স্থির আছে, সেটা স্থিরই থাকবে। আবার মনে করো একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় আছে, সে গতিশীলই থাকতে চাচ্ছে। তার যে যে প্রবণতা বা যে ইচ্ছা, এটাকে বলা হয় সিম্পলি জড়তা বা ইনার্শিয়া। জড়তা জেনারেলি দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা কি বলতো, গতি জড়তা। খেয়াল করে দেখো, এই যে একটা বাস, বাসে তোমাদের এই জিনিসটা হয়। মনে করো তুমি একটা বাসে স্থির দাঁড়ায় আছো, চুপচাপ দাঁড়ায় আছো, হ্যাঁ। হঠাৎ করে বাসটা চলা শুরু করলো। অল অন এ সাডেন বাসটা মনে করো চলা শুরু করলো। তখন কি হবে জানো? তখন কি হবে? তখন তোমার বডি যে নিচের অংশটা মানে পায়ের যে অংশটা, সেই অংশটা যেহেতু বাসের সাথে লেগে আছে, যে বাসের সাথে যেহেতু কানেক্টেড, তোমার পায়ের অংশটা কি বলো, বাসের সাথে কিন্তু কানেক্টেড। এই অংশটা, বাসও গতিশীল হবে, তোমার বডির নিচের অংশটাও গতিশীল হয়ে যাবে। কিন্তু তোমার বডির যে আপার পার্টে, যে আপার যে সাইডটা, ওই অংশটা গতিশীল হতে চাবে না, কারণ ও শুরুতে স্থির ছিল, ও স্থিরই থাকতে চাবে। এতে করে স্থিতি জড়তার সৃষ্টি হবে। অর্থাৎ আমার বডির যে আপার পার্টটা সেটা স্থির থাকতে চাবে, এবং নিচের পার্টটা বাসের সাথে সাথে গতিশীল হয়ে যাবে। সো তোমার বডি একটু পিছনের দিকে কি হয়ে যায় বলো তো, এরকম ঝুঁকে পড়ে যখন তোমরা স্থির বাসে দাঁড়িয়ে থাকো এবং বাসটা হঠাৎ করে চলা শুরু করে। আবার মনে করো তুমি একটা গাড়িতে বসে আছো এবং সিট বেল্টও বাঁধছো, ওকে। হঠাৎ করে গাড়িটা চলতে 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 অল অন এ সাডেন কি হয়ে গেল বলতো, ব্রেক করলো। ব্রেক করলো, হ্যাঁ, স্থির হয়ে গেল। হঠাৎ করে গাড়িটা কি হয়ে গেল বলতো, স্থির হয়ে গেল। তখন কি হবে, তোমার বডির যে যে লোয়ার পার্টটা আছে না, নিচের অংশটা আছে না, এটা তো গাড়ির সাথে কি আছে বলতো, অ্যাটাচড। এই অংশটা স্থির হয়ে যাবে। কিন্তু তোমার বডির যে আপার পার্টটা, ও তো গতিশীল ছিল, ও গতিশীল থাকতে যাবে আরো কিছু সময়, গতি জড়তার জন্য। এতে করে তুমি এমন করে সামনের দিকে কি হয়ে যাবে বলতো, এরকম ঝুঁকে পড়বা। এই জিনিসের জন্য বলে হচ্ছে সবসময় সিট বেল্ট বাঁধতে। বুঝতে পারছো? কারণ গতি জড়তার জন্য আমাদের লোয়ার বডিটা যদিও স্থির হয়ে যায়, কিন্তু আপার পার্টটা হঠাৎ করে কি হয়ে যায় বলো, সামনের দিকে ঝুঁকে পড়ে যায় গতি জড়তার জন্য। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, আর একটা কি বলতো, গতি জড়তা। এবং জড়তা আমরা পরিমাপ করি ভরের সাহায্যে। যার ভর যত বেশি, সে তত বেশি জড়তা প্রদর্শন করে। লাইক মনে করো একটা হাতি, হ্যাঁ, একটা হাতি নিলাম, আর মনে করো তোমাদের ভাইয়া, দুইজন। এখন তুমি হাতিকে সরাইতে বেশি ফোর্স দিতে হবে নাকি ভাইয়াকে সরাইতে বেশি ফোর্স দিতে হবে? তুমি ডেফিনেটলি বলবা ভাই হাতিকে সরাইতে আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হবে, বেশি ফোর্স দিতে হবে। কেন? হাতির ভর বেশি, ও ওর জড়তাটা বেশিক্ষণ ধরে রাখতে চায়, মানে ও ওর অবস্থান যেরকম আছে সেরকমই থাকতে চায়, অবস্থান পরিবর্তন করতে চায় না, একটা বাধা প্রদর্শন করে। ঠিক আছে, কিন্তু ভাইয়ার তো ভর এত বেশি না, তো ভাইয়া এত বেশি বাধা দিতে পারে না। এতক্ষণ ধরে আমি আমার আগের অবস্থান ধরে রাখতে পারি না, এই জন্য ভাইয়াকে সরাইতে বল দিতে হয় কম, কিন্তু হাতিকে সরাইতে তোমাকে বল দিতে হবে অনেক অনেক বেশি। আমার মনে হয় তোমরা জড়তার পার্টটা ভালোই বুঝতে পারছো। তো চলো সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র হতে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? নিউটনের ফার্স্ট লটা কি আমি একটু তোমাকে একটু মনে করাই দিই। নিউটনের যে প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল, সেটা কি বলছিল নিউটন, এটা বলি, যে কোনো জায়গায় যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, মানে বলের কোনো লব্ধি নাই, মানে একাধিক বলও তুমি প্রয়োগ করছো কিন্তু বলের লব্ধিটা শূন্য, কিংবা বাহ্যিক বল তোমার হচ্ছে নাই, হয় তুমি বল প্রয়োগ করো নাই কিংবা একাধিক বল দিছো, ওভারঅল বলের যে লব্ধি বা রেজাল্টেন্ট সেটা কত হয়েছে, জিরো হয়েছে, অর্থাৎ বলের কোনো প্রভাব নাই। এরকম যদি কোনো ঘটনা হয়, তাহলে আমাদের যে স্থির বস্তু সেটা স্থিরই থাকবে, এবং গতিশীল বস্তু যে বেগে ছিল ওই বেগে ওই দিকেই চলতে থাকবে, অর্থাৎ ইউ ইকুয়াল টু ভি।
এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু যে বেগে যেদিকে যাচ্ছে সেদিকে চলতে থাকে। তাহলে বলো তো, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কোন দুটি বিষয়ে ধারণা পাই? প্রথম কথা, বল নিয়ে একটা ধারণা পাচ্ছি। দ্বিতীয়ত, জড়তা নিয়ে ধারণা পাই। কেন? কারণ যেটা স্থির বস্তু সেটা স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে। অর্থাৎ একটা স্থিতি জড়তাকে প্রকাশ করতেছে, আরেকটা গতি জড়তাকে প্রকাশ করতেছে। সো ভাই আপু, যদি আমরা সামনের দিকে যাই, প্রথম কথা হচ্ছে স্থিতি জড়তা কাকে বলে? তোমরা আমাকে ছোট্ট করে বলো যে স্থিতি জড়তা কাকে বলতে পারে। সবার উত্তর ভাই এরকম হবে যে কোনো বস্তু যখন স্থির থাকতে চায় বা স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা, তাই না? তো ছোট করে যদি আমরা লিখি, কোনো বস্তুর স্থির থাকতে, কোনো বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে ইচ্ছা, তাকেই বলা হয় কি বলো? স্থিতি জড়তা। এটা কে দেখায়? এটা দেখায় হচ্ছে স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু সাধারণত। এরপরে দেখো, জড়তা কাকে বলে? এটা তো খুবই সিম্পল। কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া যে ইচ্ছা, বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, তাকেই বলা হয় কি? আমরা জানি জড়তা বা ইনার্শিয়া। ঠিক আছে, এরপর লক্ষ্য করে দেখি আমরা কি আছে। ভর হচ্ছে জড়তার পরিমাপ। আমি তোমাদেরকে একটু আগে আজকে বলেছিলাম যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। এরকম একটা টার্ম তোমাদেরকে ভাই একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম বা বুঝাইছিলাম। খেয়াল করে দেখো, আমরা যখন নিউটনসের দ্বিতীয় সূত্র পড়বো, নিউটন সেকেন্ড ল পড়বো, তোমাদেরকে আমি দেখাবো। নিউটন সেকেন্ড ল থেকে তোমরা দেখবা যে একটা অনুসিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এটা ডিরাইভ করা যায়, হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিয়ে আসা যায়। এখানে লক্ষ্য করলে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের, যদি মনে করো, সাপোজ ধরি কোনো একটা বস্তুর ভর হচ্ছে বেশি, মানে ভারী বস্তু, ভর বেশি। লক্ষ্য করো, তুমি একটা বল প্রয়োগ করলা, মনে করো এফ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বল, নির্দিষ্ট পরিমাণ একটা বল, ধরো 10 নিউটন বা 5 নিউটন, নির্দিষ্ট পরিমাণ বল দিলা। তাহলে ত্বরণ যতটুকু হবে, এবার তুমি আমাকে বলো, আরেকটা বস্তুর মনে করো ভর কম, এফ ওই নির্দিষ্ট পরিমাণই বল, ধরো 10 নিউটন, দুইটার ক্ষেত্রেই বল কতটুকু দিচ্ছি? 10 নিউটন। বলো, এবার বলো ত্বরণটা কি হবে? ডেফিনেটলি বেশি হবে। আগে ত্বরণটা কি হইতো? কম হইতো। কিভাবে ভাইয়া? লক্ষ্য করে দেখো, এফ সমান এম এ। এফ মনে করো 10 নিউটন, একটাতে এম এর মানটা বেশি, তাহলে তখন ত্বরণটা কত হবে? কম হবে। আরেকটাতে মনে করো এম এর মানটা কম, তাহলে এই 10 নিউটন বানাইতে গেলে অবশ্যই অবশ্যই ত্বরণের মানটা তখন কি হতে হবে? বেশি হতে হবে। এ থেকে আমরা বুঝতে পারতেছি যে যে ভর দেখে বোঝা যায় যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার ত্বরণ কেমন হবে। বস্তুটা কি বেশি দ্রুত গতিশীল হবে, বেশি বেগে গতিশীল হবে, নাকি বস্তুটার ত্বরণটা কম হবে, অর্থাৎ বস্তুর বেগবৃদ্ধির হারটা কম হবে। অর্থাৎ যে বস্তুটার ভর কম সেটার ক্ষেত্রে ত্বরণ কি হচ্ছে? বেশি হচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বেশি হচ্ছে। আর যে বস্তুটার ভর বেশি সেই বস্তুটার ক্ষেত্রে ত্বরণ কি হচ্ছে বলো? কম হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন কম হচ্ছে। এ থেকে বোঝা যায় ভর হচ্ছে জড়তার পরিমাপ। যার ভর যত বেশি সেই বস্তুটার ত্বরণও কি হয়? তত কম হয়। অর্থাৎ সে তার জড়তা, তার আদি অবস্থা বেশিক্ষণ ধরে রাখতে পারে, তার আদি অবস্থা ধরে রাখার প্রবণতাটা কি বলো? বেশি। আবার যে বস্তুর ভর কম তার ত্বরণ আবার কি হয়? বেশি বেশি হয়, নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগের ফলে। এতে করে সে তার জড়তা তেমন ধরে রাখতে পারে না, তার অবস্থান স্থিতি থেকে গতিশীল হয়ে যায় কিংবা গতি থেকে স্থির হয়ে যায়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এভাবে ব্যাখ্যা করা যায় যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। অর্থাৎ যার ভর বেশি, সোজা বাংলায় বলতে গেলে, তার জড়তাও কি বলো? বেশি। আর যার ভর কম, তার কি? জড়তাও কম। ঠিক আছে, তো আমার মনে হয় মোটামুটি তোমরা ভালো মতো এটা বুঝতে পারছো। তো চলেন সামনের দিকে মুভ অন করি। ওকে, এরপর লক্ষ্য করে দেখো, চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড়াতে হয় কেন? এটা কিন্তু অনেকটা বাস্তব উদাহরণ। তোমরা বলবা ভাইয়া এটা আবার কিভাবে সম্ভব? এটা আসলেই সম্ভব।
ঠিক আছে। দেখবা যে যখন তোমরা মনে করো বাস থেকে, চলন্ত বাস থেকে লাফ দিয়ে আমরা মনে করো নামিয়ে চেষ্টা করি, তখন তো সাথে সাথে থেমে যায় না। আমরা লাফ দিয়ে কিছুটা রাস্তা এরকম হেঁটে যাই বা দৌড় দেই, তারপরে থামি। এর কারণ হচ্ছে এটা করা হয় ভরবেগের পরিবর্তনের যে সময়টা, এই সময়টাকে বৃদ্ধির জন্য মেইনলি। আমরা যখন চলন্ত রিক্সা থেকে লাফ দেই তখন সামনের দিকে দৌড় দিতে হয়। লাফ দেওয়ার পরে তুমি যদি স্থির থাকার চেষ্টা করো, তাহলে গতি জড়তার কারণে তোমার বডি চাবে রৈখিক ভরবেগ বজায় রাখতে, অর্থাৎ যেরকমটা রৈখিক ভরবেগ ছিল ওইরকমটা বজায় রাখতে চাবে। এতে করে যে সমস্যাটা হবে, রাস্তায় তুমি যখন লাফ দিবা, মানে চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে পড়বা, তোমার বডির যে লোয়ার পার্ট, পায়ের বডির যে নিচের অংশটা, এই অংশটা রাস্তার সাথে সাথে কি হয়ে যাবে বলতো, স্থির হয়ে যাবে। তো তুমি লাফ দিয়ে পড়ছো রাস্তায়, রাস্তা তো স্থির, বডির লোয়ার পার্টটা স্থির হয়ে যাবে, কিন্তু আপার পার্টটা গতি জড়তার জন্য কি থাকতে চাবে বলতো, গতিশীল থাকতে চাবে। এতে করে সমস্যাটা কি হবে বলো, এতে করে সমস্যাটা হবে তোমার বডির সামনের দিকে এরকম কি হয়ে যাবে, ঝুঁকে পড়বে এবং তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা। অর্থাৎ ঘটনাটা অনেকটা এরকম, লাইক মনে করো চলন্ত একটা বাস বা রিক্সা থেকে তুমি লাফ দিছো, ভালো কথা, লাফ দিয়ে মনে করো এটা রাস্তা, এই সেই তুমি, তুমি যখন রাস্তায় এসে তোমার পা দুইটা রাখবা, তখন কি হয়ে যাবে জানো, তখন তোমার পায়ের যে নিচের অংশটা, অর্থাৎ বডির যে লোয়ার পার্ট এবং রাস্তা, দুইটাই কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমাদের রাস্তা স্থির ছিল, তো বডির লোয়ার পার্টটা সংঘর্ষে আসছে, মানে সংস্পর্শে আসছে, সরি। তো কন্ট্যাক্টের জন্য কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ওকে ছিল। কিন্তু ভাইয়া তুমি তো চলন্ত রিক্সা বা চলন্ত বাসে গতিশীল ছিলা, তো তোমার আপার পার্টটা গতি জড়তার জন্য তাও গতি ধরে রাখতে চাবে, অর্থাৎ গতিশীল থাকতে চাবে। এতে করে কি হয়ে যাবে, তুমি সামনের দিকে ঝুঁকে পড়বা, সামনের দিকে ঝুঁকে পড়বা, এবং ওভারঅল যে সমস্যাটা হবে, তুমি হোঁচট খাবা। হোঁচট খেয়ে এটার আউটকামটা হচ্ছে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা। এখন তুমি যদি একটা কাজ করো, তুমি যদি মনে করো নামার পরে, রিক্সা থেকে নামার পরেও কিছুটা সময় গতিশীল থাকো, অর্থাৎ দৌড় দাও, কিছুটা সময় তুমি গতিশীল আসছো, বুঝছো, তুমি কিছুটা সময় গতিশীল আসছো, অর্থাৎ তুমি কি করছো, দৌড় দিয়েছো, মানে কিছুটা রাস্তা তুমি দৌড়ের উপর আসছো। এরকম যদি তুমি দৌড় দিতে পারো, তখন কি হবে জানো, দৌড় দিলে দৌড় দিলে তোমার বডিটা সাথে সাথে স্থির হবে না, মানে তোমার লোয়ার পার্টটা কিছুটা সময় টাইম পাবে স্থির হওয়ার জন্য। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে এক্ষেত্রে সময়টা তুমি একটু বেশি পাবা। সাথে সাথে ভরবেগটা মনে করো গতি থেকে জিরো হয়ে যাবে না, ভরবেগের পরিবর্তনের সময়টা এক্ষেত্রে তুমি একটু ইনক্রিজ করতে পারবা। অর্থাৎ ধীরে ধীরে তোমার বডির যে লোয়ার পার্টটা সেটা স্থির হবে। তৎক্ষণাৎ বাই দিস টাইম আপার পার্টটাও কি হয়ে যাবে, গতি জড়তা ছিল, গতিশীল অবস্থায় ছিল, সেখান থেকে তোমার লোয়ার পার্টের সাথে একটা সামঞ্জস্য চলে আসবে, সিনক্রোনাইজ করে ফেলবে, এবং তুমি আর হোঁচট খেয়ে পড়বা না। ফুল বডি একই হারমোনিতে তখন কি হবে, কিছুটা দূরে যে থেমে যাবে। অর্থাৎ তুমি যখন লাফ দিয়ে পড়লা, হ্যাঁ, লাফ দিয়ে পড়ে একটু জাস্ট দৌড় দিলা, একটু বা দৌড়াই গেলা, একটু হেঁটে গেলা, তখন তোমার লোয়ার পার্টটা আস্তে আস্তে স্থির হইলো, ভরবেগের সময় এখানে বৃদ্ধি, সময়কালীন টাইম সময়টা বাড়লো, এবং আপার পার্টটাও তৎক্ষণাৎ সিনক্রোনাইজ করে একই সাথে সুন্দরভাবে দুইটা বডি পার্টি, আপার পার্ট এবং লোয়ার পার্ট থেমে যাবে। এতে করে কি হবে, তুমি হোঁচট খেয়েও পড়বা না, সুন্দর মতো তুমি কি করতে পারবা, রাস্তায় দাঁড়াইতে পারবা। তো যখন চলন্ত বাস বা চলন্ত রিক্সা থেকে লাফ দিবা, তখন জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদেরকে কিছুটা সময় গতিশীল থাকতে হবে, তারপরে স্থির হতে হবে, যাতে করে আমরা কি করতে পারি বলতো, ভরবেগের পরিবর্তনের যে সময়টা, ভরবেগের পরিবর্তনের যে সময়টা, এই সময়টাকে বাড়াইতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে বডির আপার পার্ট লোয়ার পার্ট সিনক্রোনাইজ করতে পারি, এবং এতে করে আমরা কি হবে না বলতো, হোঁচট খেয়ে পড়ে যাব না। আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাকে এটা বুঝানোর, তুমি একটু সুন্দর করে গুছাই দেখো, আমার মনে হয় তুমি এই জিনিসটা সুন্দর মতোই বুঝতে পারবা। সো চলো আমরা একটু সামনের দিকে মুভ অন করি, দেখি এর পরের টপিক আমাদের কি আছে। আচ্ছা, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, এটা একটা প্রশ্ন। এটা কিভাবে সলভ আউট করবা, সেটা হচ্ছে কথা। আচ্ছা, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন। আচ্ছা, মনে করো একটা ফ্যান, আমি ড্র করার একটু চেষ্টা করি। এই মনে করো ফ্যান, সাপোজ মনে করো এই বৈদ্যুতিক পাখা বা ফ্যান হচ্ছে তোমার ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে তুমি কি করে দিলা, সুইচ অফ করে দিলা। তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু গতি জড়তা ধরে রাখবে, কারণ এই গতিশীল ছিল,
কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, তার একটা প্রবণতা আছে। গতি জড়তার জন্য এটা কি হতে থাকবে বলতো? ঘুরতে থাকবে, এটার সাথে সাথে কি হবে না, থেমে যাবে না। কিন্তু আমরা জানি যে ঘর্ষণ বলে একটা টার্ম আছে, বাতাসের বাধা আছে, ঘর্ষণ আছে, ঠিক আছে? এসব বাহ্যিক কারণে এক সময় কি হয়ে যাবে বলতো? এক সময় থেমে যাবে, এক সময় থেমে যাবে। কিন্তু ঘুরে মেইনলি কেন? ঘোরার রিজনটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তার জন্য একটা গতিশীল বৈদ্যুতিক পাখা ও গতিটা ধরে রাখতে চাই, ও গতিশীল অবস্থায় ঘুরতে চাই। আমার মনে হয় তুমি ধরতে মোটামুটি জিনিসটা ধরতে পারছো। আমরা সামনের দিকে মুভ অন করি, চলো। সরি, এরপর টপিক হচ্ছে কি, দেখো তো বল। দেখো এখানে একটা ছেলে তোমার হচ্ছে কি করতেছে, ডাম্বেল উঠাচ্ছে। সো এটাকে আমরা ফোর্স বোঝানোর চেষ্টা করছি, বুঝছো? তা আসলে ফিজিক্সের ফোর্সটা এরকম না। ফিজিক্সের ক্ষেত্রে ফোর্সটা হচ্ছে একটু অন্যরকম। সেটা কি, যে জিনিসটা প্রয়োগ করলে একটা, মনে করো, স্থির বস্তু গতিশীল হয়ে যায়, কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, কিংবা স্থির হয়ে যায়, সেই জিনিসটাকে বা সেই সেই জিনিস সেই কিছুটাকে বলা হয় বল, সোজা কথায় বলতে গেলে। অর্থাৎ সংজ্ঞাটা এরকম, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, কিংবা তাকে স্থির করার চেষ্টা করে, তাকে বলা হয় এক কথায় বল। ঠিক আছে? এখন বলের ক্ষেত্রে আমাদের যে বেসিক ফর্মুলাটা, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করা শিখছি। আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল সম্পর্কে একটা জাস্ট ধারণা পাই, বল কি এবং জড়তা কি এটা বুঝতে পারি। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা সাধারণত তোমার বলের যে পরিমাপ করা সেই সূত্রটা পাই। নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকম ছিল, আমি তো ছোট্ট করে লিখে দিই। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, ভরবেগকে প্রকাশ করে পি দিয়ে। সো ডেল পি বাই ডেল টি। খেয়াল করে দেখো, পি মানে হচ্ছে ভরবেগ, ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর ডেল পি বাই ডেল টি কোনো কিছুকে টাইম দিয়ে ভাগ দিলে হার পাওয়া যায়। অর্থাৎ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। এটা হচ্ছে নিউটনসের দ্বিতীয় সূত্র, নিউটনস সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের কি হয় বলো? সমানুপাতিক হয়। এবং বল যদি তুমি দাও হচ্ছে ডান দিকে, বস্তুর ভরবেগের যে পরিবর্তন এটাও কোন দিকে হবে? একই দিকে হবে, ডান দিকেই হবে। ঠিক আছে? এইখান থেকে ডিরাইভ করা যায় সূত্র এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে? যেটাতে আমরা বল পরিমাপ করা বের করতে পারি বা শিখতে পারি, যেখানে এ হচ্ছে আমাদের ত্বরণ এবং এ সমান লেখা যায়, তোমরা জানো, বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। বলের একক হচ্ছে নিউটন এবং মাত্রা দেখো কি, এম এল টি মাইনাস টু। কিভাবে হলো চলো আমরা বের করি। নিউটন, নিউটনকে ভাঙলে কি হয়? কেজি। যারা বুঝতে পারতেছো না, চলো আমরা আরেকটু ভেঙে ভেঙে দেখাই। এফ ইকুয়াল টু আমরা জানি এম এ। সো এফ কে ভাঙলে কি হয় বলো? নিউটন হয়। এম থেকে কি আসে? কেজি আসে। ত্বরণ থেকে কি আসে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলতে পারি? নিউটনের ক্ষেত্রে কি আসে? নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি মাত্রা বের করি, কেজি থেকে আসবে এম, ম্যাস, এম থেকে আসবে লেন্থ, আর এস হচ্ছে টাইম, টি মাইনাস টু। কি হয় দেখো তো? এম এল টি মাইনাস টু। তো চলো আমরা শুরু করে দেখি। তো বলের মাত্রা কোনটা? তোমরা বুঝতেই পারতেছো, অ্যান্সার হবে কোনটা? এম এল টি মাইনাস টু। ভাইয়া কিভাবে? ভাইয়া তো তোমাকে মাত্র করে দিলাম, একটু লক্ষ্য করে দেখো, বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু। আমার মনে হয় তোমরা এটা সবাই ধরতে পারছো। ছোট্ট করে যদি মনে করে দিই, এফ সমান এম এ ছিল, এবং আমরা জানি ফোর্স হচ্ছে নিউটন, যেটা লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আসে এম এল টি মাইনাস টু। তারপরে দেখো, 10 কেজি ভর একটা বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? খুব ছোটখাটো একটা প্রশ্ন, কোনো প্রকারের প্যাচ নাই, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলেই হয়ে যাবে। তাহলে এফ সমান আমরা জানি এম এ, তাহলে বলো এ সমান কি লেখা যাবে? এফ বাই এম। এফ কত দেখো? 125, এম হচ্ছে 10, তাহলে অ্যান্সার হবে 12.5। ইউর অ্যান্সার উড বি বি নাম্বার। সো এর পরের দিকে যাই যদি আমরা, 50 নিউটন বলতে কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, এফ সমান আমরা জানি এম এ, এফ এর মান বলছে ওরা 50 নিউটন। এটার মানে কি তাহলে দেখো? তাহলে আমরা বুঝতে পারছি এম এ গুণ করলেও কত হতে হবে বলো? 50 হতে হবে। আমরা তাহলে এভাবে বলতে পারি যে 1 কেজি ভরের বস্তুর উপর যদি আমরা 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার
ত্বরণ তৈরি করতে চাই, তবে যতটুকু যতটুকু বল প্রয়োজন হবে বা বল দিতে হবে তাকেই 50 নিউটন বল বলে। অর্থাৎ 1 কেজি ভরের একটা বস্তুর উপরে 1 কেজি ভরের একটা বস্তুর উপরে বা 1 কেজি ভরের একটা বস্তুকে যদি তুমি 50 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করতে চাও, যতটুকু তোমাকে বল প্রয়োগ করতে হবে সেটাকে বলা হবে 50 নিউটন। এফ সমান এম এ। 50 × 1, দ্যাট মিনস 50। তুমি চাইলে এভাবে বলতে পারতা যে একটা 5 কেজি ভরের বস্তুর উপরে যদি 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে যতটুকু বল দিতে হবে তাকে বলা হয় 50 নিউটন। অর্থাৎ তোমার টার্গেটটা হচ্ছে দুইটাকে গুণ করলে, এম আর এ গুণ করলে 50 হতে হবে। এরপরে দেখো আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন চলে আসছে। কি বলছে, চলো কোশ্চেনটা ফলো আপ করি। দেখো, 180 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে থাকা একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে পথচারী ঠিক 200 সেন্টিমিটার সামনে বাসটা থেমে গেল। আচ্ছা, ভালো কথা, 200 সেন্টিমিটার মিনস 2 মিটার। ওকে, প্রথম প্রশ্ন আসছে যে বাসটির ব্রেকজনিত বলের মান কত। আচ্ছা, চলো বের করে ফেলি, কোয়াইট ইজি কোশ্চেন। ইউ বা আদিবেগ কত? 180 কিলোমিটার/আওয়ার। সো 180-কে যদি আমরা 3.6 দিয়ে ভাগ দেই, এটা মিটার/সেকেন্ডে কনভার্ট হবে। চলো ক্যালকুলেটরে হাত দিয়ে দেখি, এটা আসলো 50 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার থেমে গেছে, তাহলে শেষ বেগ ডেফিনেটলি 0, বুঝতেই পারতেছো তোমরা। তারপরে আর কি কি বলছে দেখো তো, সরণটাও দেওয়া আছে 62 - 2। কেন? 62 মিটার থেকে 2 মিটার আগে থেমে গেছে। কত হবে এটা বলো? এটা আমরা বুঝতে পারতেছি 60 মিটার হবে। প্রশ্নে কি বলছে, প্রয়োজনীয় বলের মান কত? তো আমাদেরকে আগে ত্বরণটা বের করে নিতে হবে। তো যেহেতু মন্দন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, সুতরাং আমরা লিখতে পারি v² = u²-2as। সো ভি এর মান 0 বসাও, ইউ বসাও 50² -2 ইন্টু এ ইন্টু কত, 60। এখানে একটু কম বেশি করলে তোমরা ত্বরণ পেয়ে যাবা। ত্বরণটা কত আসে, চলো আমরা ক্যালকুলেটরে চেপে দেখি। এটার মানটা আসবে 50² 2 আর 60, এটা আসে 20.83। 20, চেক আউট করো তো সবাই, দেখো তো ঠিক আছে নাকি। আমার আসছে 20.83 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, সো নেক্সট আমাদের টার্গেট কি বলতো, বেগজনিত বলের মান। সো এফ ইকুয়াল টু হবে ভাইয়া এম এ। এম কত? 1000 বলে দিচ্ছে প্রশ্নে, এই যে গিভেন এম এর মান। এ হচ্ছে 20.83। সো হোয়াট উড বি আওয়ার অ্যান্সার বলতো? 2083। এটা আসলে 0.33 এরকম চলতেই থাকে, বুঝছো? তাহলে আইটা 3.33 নিউটন। শেষ। কোয়াইট ইজি একটা কোশ্চেন। ওকে, 20833.33। আমি একটু ক্যালকুলেটর ফুল মানটা লিখি নাই। এটা ফুল মানটা লিখলে এখানে এরকমটা আসে, দেখো, দাঁড়াও। এরকম 333 চলতেই থাকে। তো আমরা এত না লিখে কয়টা কম লিখছিলাম, বাট যেহেতু এখানে 1000 দিয়ে গুণ করতেছি, সো আগে কয়টা লিখে দিলে বেটার। ওকে, সো এই ছিল প্রশ্ন, বেগজনিত বলের মানটা কত আসলো বলো? 20833.33 নিউটন। কিভাবে বের করলাম? প্রথমত আমরা আদি বেগ দেওয়া ছিল, থেমে গেছে, শেষ বেগ যে আমরা জানি 0। আর কতটুকু আগে থামছে? 2 মিটার আগে, 62 মিটার থেকে। তো এখান থেকে আমরা বের করছি এস এর মান, v²=u² - 2as বসে আমরা এ বের করছি। এরপরে এফ ইকুয়াল টু এম এ বসে আমরা ম্যাথটা সলভ আউট করে ফেলছি। চলো আমরা হচ্ছে পরে ম্যাথটাতে যাই। এটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালে আসে একটা প্রশ্ন। এখানে ভরবেগ ভার্সেস সময়ের লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে, এবং এটা বলে দেওয়া আছে একটা 10 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ বনাম সময় লেখচিত্র, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর পি এবং এক্স অক্ষ বরাবর টি। প্রথম কথা হচ্ছে, আমাদের লেখচিত্রে আমরা যদি একটা কাজ করি, তোমার হচ্ছে ঢাল নেই, মানে আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ঢাল বের করি, হ্যাঁ, একটা লেখের, তো দেখো তো কি হয়। ঢাল সমান আমরা সবাই জানি যে y2 - y1 ডিভাইড বাই কি বলো, x2 - x1, তাই না? ওয়াই অক্ষের মান, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই কি, এক্স অক্ষের পরিবর্তন। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর কি আছে, ভরবেগ, মানে ভরবেগের পরিবর্তন হবে। আর
এক্স অক্ষ বরাবর কি আছে বলতো? সময়, মানে কি সময়ের পরিবর্তন হবে বলতো? ভরবেগের পরিবর্তন বাই সময়, এটা মানে কি? ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? চলো ভেঙে ভেঙে দেখি। ভরবেগ মানে কি আমরা জানি? এম ভি। যেহেতু ভরবেগের পরিবর্তন, তাহলে কি হবে? এম ইন্টু ডেল ভি হবে। কেন ভাইয়া এম ইন্টু ডেল ভি হলো? কারণ ভর বেগ, এর ভিতরে ভর আছে আর বেগ আছে। ভরের তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিসের বলো? বেগের পরিবর্তন হচ্ছে। তো এম ইন্টু ডেল ভি, ডেল মানে পরিবর্তন, ডিভাইডেড বাই কি? ডেল টি। এবার লক্ষ্য করো, এম ইন্টু ডেল ভি বাই ডেল টি। বলো তো ভাইয়া পুরা, বেগের পরিবর্তনের হার একে জানি কি বলে? তোমরা সবাই বলবো ভাইয়া ত্বরণ বলে। এখান থেকে আসে বলো এম এ, অর্থাৎ কি লেখা যায়? ফোর্স। এ থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের যে গ্রাফটা দিছে, সেই গ্রাফ থেকে যদি আমরা ঢাল বের করি বিভিন্ন পয়েন্টে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো বলতো? বল পাবো। এবার চলো আমরা একটা একটা করে অংশ অংশ বের করে ফেলি। তো এট ফার্স্টে ওয়ে অংশের জন্য যদি আমরা ঢাল বের করি, কি হবে দেখো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কত কত হবে দেখো তো? y হচ্ছে ওয়ে অংশের জন্য না, 200 আর 0, তাহলে হচ্ছে 200 মাইনাস 0। আর x2 মাইনাস x1 মানে 20 আর 0, 20 মাইনাস 0 কত হবে বলো তো? সিম্পলি হচ্ছে 10 নিউটন। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বল পাই। এরপরে এ বি অংশের জন্য ওরা বের করতে বলছে। এ বি অংশের জন্য খেয়াল করে দেখো, y2 y1 দুইটাই সেম। বলো তো পরিবর্তন কত হবে? 0 আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি y2 মাইনাস y1 যেহেতু 0, সো অর্থাৎ এক্ষেত্রে আমাদের ফোর্সের মানটা কত হবে? ঢাল যেহেতু 0, ফোর্স হবে এ বি অংশের জন্য 0 হবে। এরপরের অংশ হচ্ছে সিডি অংশ। ভালো করে লক্ষ্য করবা, যে অংশে মন্দন হয়েছে। খেয়াল করো সিডি অংশের দিকে যদি আমরা তাকাই, তো এই ডি অংশের পার্টটার ক্ষেত্রে পাবা y2, আর সি অংশের পার্টের ক্ষেত্রে তুমি পাবা y1। ডি অংশের জন্য তাহলে দেখো তো কত পাওয়া যায়? তুমি দেখতেই পাচ্ছ ডি অংশের জন্য যদি আমরা ঢাল বের করি, তাহলে ঢালটা কত আসতেছে? y2টা হচ্ছে 0, আর y1টা কত? 300। 0 মাইনাস 300 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। x2 কোথায়? 90। x1 কোথাতে? 60-তে। 90 মাইনাস 60, চলো ক্যালকুলেট করে দেখি। মাইনাস 300 ডিভাইডেড বাই কত বলো? আমি জাস্ট মানগুলো বসাও। 30 কত হয়? মাইনাস 10 নিউটন। অর্থাৎ এই অংশে কি হয়েছে আমরা বুঝতেই পারতেছি, মন্দন হয়েছে। আর প্রথম অংশে কি ছিল আমাদের বলতো? ত্বরণ হয়েছিল, ধনাত্মক ত্বরণ। আর এই অংশে কি ছিল আমাদের? ত্বরণ নাই, ত্বরণ শূন্য। সো এই ব্যাখ্যাগুলো সুন্দর করে একটু লিখে দিও এটা এভাবে সলভ আউট করার পরে। আমার মনে হয় তোমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে এটা অ্যান্সার করব। তো চলো এরপরে আমরা সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, এর পরের প্রশ্ন খেয়াল করে দেখো। এখানে তিনটা তোমার হচ্ছে তক্তা আছে, কাঠের তক্তা। একটা এ কাঠের তক্তা, একটা বি কাঠের তক্তা, একটা সি কাঠের তক্তা। আচ্ছা, এ কাঠের তক্তার ক্ষেত্রে পুরুত্ব বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার। ওকে। সি এর জন্য 3 সেন্টিমিটার। এবং বি এর জন্য কত বলা আছে দেখো তো? বি এর জন্য বলা আছে হচ্ছে এক্ষেত্রে আমাদের 4 সেন্টিমিটার। 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট, এটাকে তুমি কেজিতে কনভার্ট করবা, 300 মিটার পার সেকেন্ড বেগে এবিসি তক্তা ত্রয়ের পুরুত্বের যতটুকু সমষ্টি হবে তার 1/3, 1/3 অংশ প্রবেশ করার পরে বেগ হয়ে গেছে অর্ধেক, হাফ হয়ে গেছে। বেগ হয়েছে কতটুকু বলো তো? অর্ধেক। তাহলে বলছে প্রশ্নে বাধাদানকারী বলের মান কত? এটা আমরা ভাইয়া কিভাবে সলভ করব? আগে চলো সরণটা বের করি। সরণটা প্রশ্নে কি বলছে? সব আগে তোমাকে সমষ্টি নিতে হবে। কত? 2, 3, 4, যা হবে তাকে আবার অর্ধেক করতে হবে। অর্ধেক গেছে কি দেখো তো? না না না, অর্ধেক না, 1/3, 1/3 গেছে। তো কতটুকু করতে হবে বলো তো? 3 ভাগ করতে হবে, ডিভাইড বাই 3। কত হয় দেখো? 4 3 7 2 9, 9কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করি 0.03 মিটার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, কোয়াইট ইজি জিনিস ছিল। সরণ বের হয়ে গেছে। এরপর টপিক কি আমাদের? আদিবেগ। আদিবেগ কত দেওয়া আছে? এই যে 300। ইউ দেওয়া আছে আমাদের এখানে 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? দেখো শেষ বেগ বলে দিচ্ছে অর্ধেক হয়ে গেছে। 300-র অর্ধেক কত? 150 মিটার পার সেকেন্ড। এরপরে আর কিছু কি বলা আছে? আর কিছু বলা নাই। বাধাদানকারী বল চাইছে, তাহলে ত্বরণ বের করতে হবে আগে। কিন্তু মন্দন হয়েছে বুঝতেই পারতেছো, থেমে গেছে বা কমে গেছে বেগ, 300 থেকে 150 হয়েছে। সো ভি স্কোয়ার ইকুয়াল টু, ইউজ করো ইউ স্কোয়ার মাইনাস 2as। ভি তো জানোই 150 স্কোয়ার ইকুয়াল টু 300 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস কত? 0.03। এখানে যোগ বিয়োগ করি, চলো এর মানটা চলে আসবে। ক্যালকুলেটরে হাত দিয়ে চলো, 150 হোল স্কোয়ার
300 স্কোয়ার 2 ইন্টু 0.03, এটা আমার সলভ করার পরে আসছে আনসার দেখো এরকম 1.125 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে বলছে বাধাদানকারী বলের মান বের করো। তাহলে এফ সমান আমরা জানি কি বলো, এম এ। এম কত? 10 গ্রাম, 10/1000 যেহেতু গ্রাম। আর ত্বরণ কত? 1.125 ইন্টু 10⁶। এই দুইটা গুণ দিলেই আমাদের কত নিউটন বাধাদানকারী বল সেটা বের হয়ে যাবে। তো কোয়াইট ইজি, বোঝা যাচ্ছে। একটা শূন্য শূন্য কাটবা, এদিকে গেলে কত হবে? আমরা দেখতেই পাচ্ছি এটা হবে 11,250 নিউটন। ক্যালকুলেটর বসাইলে অ্যান্সার পেয়ে যাবা 11,250 নিউটন। এতটুকু হবে বাধাদানকারী বল। তুমি চাইলে ভিস্কোর সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS দিয়েও করতে পারতা, তখন তোমার অ্যান্সারটা নেগেটিভে আসতো। তখন বলতা যেহেতু নেগেটিভ আসছে তাই বাধাদানকারী বল। আমরা যেহেতু মন্দন দিয়ে করছি তাই আমাদের নেগেটিভ আসে নাই। তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে এটা সলভ আউট করে ফেলতে পারো। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, এবার কি আছে দেখো, মৌলিক বলের কিছু প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। মানে আমাদের প্রকৃতিতে, আমাদের ন্যাচারে যে সব মৌলিক বলগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, একটু পড়াশোনা আমরা করব। ঠিক আছে, তো চলো একদম শুরুতে দেখি মৌলিক বল কয়টা বলো তো? 4টা। আমাদের প্রকৃতিতে মৌলিক বল আছে 4টা। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল, তারপর মনে রাখবা তাড়িত চৌম্বক বল, তারপরে মনে রাখবা দুর্বল নিউক্লিয় বল, এবং লাস্টেরটা সবল নিউক্লিয় বল। হ্যাঁ, মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল মনে রাখবা সবসময় আকর্ষণ ধর্মী হয়, এই কথাটা মনে রাখো। এবং মহাকর্ষ বল কোনটা? দাঁড়াও, 1 নাম্বার এটার এক্সাম্পল 2, এটা 3, আর এটা 4। ওকে, মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ ধর্মী বল তাকে বলা হয় মহাকর্ষ বল। আর একটা বস্তু যদি পৃথিবী হয় আর আরেকটা যদি অন্য কোনো বস্তু হয়, তবে তাদের ভিতরে যে আকর্ষণ বলটা হয় সেটাকে বলা হয় অভিকর্ষ বল। মহাকর্ষ মানে হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে স্পেশাল ভাবে ওই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। ওইটাও কিন্তু একটা মহাকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু স্পেশাল এটাকে বলা হয় কি আমাদের অভিকর্ষ বল বলে। তাড়িতচুম্বক বল কি? ওটা জায়গায় মনে করো তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে বলের উদ্ভব হয় সেই বলটাকে বলা হয় সিম্পলি তাড়িতচুম্বক বল। লাইক মনে করো দুইটা প্লাস চার্জ পরস্পর কি করবে? বিকর্ষণ করবে, এটা একটা তাড়িতচুম্বক বল। আবার প্লাস মাইনাস কি করবে? পরস্পর বলো আকর্ষণ করবে, এটাও একটা তাড়িতচুম্বক বল। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে তাড়িতচুম্বক বল জিনিসটা কি। ঠিক আছে, একটা নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করবে, নর্থ পোল বিকর্ষণ করবে, এই সবকিছু হচ্ছে কি তাড়িতচুম্বক বল। অর্থাৎ তাড়িতচুম্বক বলটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, দাঁড়াও, আকর্ষণ ধর্মীয় হতে পারে, অথবা এটা বিকর্ষণ ধর্মীয় হতে পারে। আকর্ষণ ধর্মী অথবা বিকর্ষণ ধর্মীয় হতে পারে। ঠিক আছে, আকর্ষণও করতে পারে, আবার কি করতে পারে বলো, এটাকে বিকর্ষণও করতে পারে। দাঁড়াও, তার পরের বলটা দেখো, তার পরের বলটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল জিনিসটা কি? আচ্ছা, কোন একটা মনে করো ইউরেনিয়াম নিউক্লিয়াস সাপোজ মনে করো ভেঙে গেল, হ্যাঁ, ভেঙে অন্য কোনো নিউক্লিয়াসে পরিণত হলো, লাইক বেরিয়াম, ক্রিপ্টন। এই যে তেজস্ক্রিয়তার জন্য যে ঘটনাটা ঘটে, এই যে তেজস্ক্রিয়তার যে সৃষ্টি হয়, মনে করো তোমার হচ্ছে আলফা কণা বের হয়, বিটা বের হয়, গামা রশ্মি বের হয়। এই তেজস্ক্রিয়তার জন্য দায়ী যে বল, যে মৌলিক বলটা, সেটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ তেজস্ক্রিয়তার জন্য যে দায়ী যে বলটা, এটা কি বলো আমাদের দুর্বল নিউক্লিয় বল। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এটা কোথায় থাকে? সবল নিউক্লিয় বল থাকে নিউক্লিয়াসের ভিতরে। তোমরা জানো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, নিউট্রন এগুলো আস্তে পিষ্টে থাকে, তাই না? বলো তো, একটা প্লাস একটা প্লাস, দুইটা প্লাসই তো বিকর্ষণ করার কথা, বাট তুমি কি করছো, তাদেরকে আস্তে পিষ্টে রাখছো না, একসাথে এরকম জুড়ে রাখছো না। একটা খুবই অল্প জায়গায়, খুবই একটা ছোট জায়গায় এত এত প্লাস প্লাসকে তুমি একসাথে আস্তে পিষ্টে রাখছো। এটা কি এমনি এমনি সম্ভব? তারা তো অবশ্যই রিপালস করে সরে যাওয়ার কথা। অর্থাৎ কেউ না কেউ আছে তাদেরকে এভাবে আটকে রাখছে। যে বলটা তাদেরকে এভাবে আটকে রাখে নিউক্লিয়াসের ভিতরে, ওই বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এবং এই শক্তিটাকে বলা হয়, যে শক্তির দ্বারা এভাবে আবদ্ধ বসে থাকে, ওই শক্তিটাকে বলা হয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। এবং বলটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা সবচেয়ে শক্তিশালী বল। আর মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল ধর্মী বল বা সবচেয়ে দুর্বল বল। ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি তোমরা বুঝতেই পারছো।
সো চলো আমরা একটু একটু করে সামনের দিকে মুভ অন করি। বিগত বছর সময় কিছু বোর্ড প্রশ্ন আছে, দেখো। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? মাত্র পড়ালাম তোমাদেরকে, তো হচ্ছে 4টা। নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? একটা পৃথিবী খুঁজছো, এই যে পৃথিবী ও বই, এবং এটা কিন্তু মহাকর্ষ বলও বটে। তারপরে নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? বাবা, তাই চুম্বক বল তো হবেই না, দুর্বল নিউক্লিয় বল হবে না, সবল নিউক্লিয় বল হবে না, উত্তর হচ্ছে অভিকর্ষ বল, যেটা এখানে মহাকর্ষ বল নামে আছে। কারণ তুমি জানো অভিকর্ষ বল মানেই কি, বলো? মহাকর্ষ বল। বিকর্ষণধর্মী বল কোনটা? মহাকর্ষীয় বল সবসময় আকর্ষণধর্মী হবে না। চুম্বক বল, তড়িৎ বল, এই দুইটাই কি বিকর্ষণধর্মী বল হতে পারে। বিকর্ষণধর্মী হতে পারে, আকর্ষণধর্মীও হতে পারে। তারপরে সামনের দিকে চাই, এবং দেখো মজার ব্যাপার হচ্ছে আমাদের স্লাইড এখানেই শেষ হয়ে গেল। তো বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভাবে, স্বপ্ন যে যুদ্ধে এবার সফল তুমি হবে। এই ছিল আমাদের লেকচার 1। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে লেকচার 2 নিয়ে দেখা হবে। স্টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।